উফ জ্বালা, আমার আর ভালোই লাগে না। আবারও সূর্য উঠলো, আবারও একটা দিন শুরু হয়ে গেল। আমার ঘরের কাজগুলো আমাকে করতে হবে, আবার রান্না বান্নাও করতে হবে। এত কাজ করতে করতে আমার আর ভালোই লাগে না। না, এক্ষুনি উঠতে পারবো না আমি, আর একটু ঘুমিয়ে নেই। এ কথা বলে বনিতা আবারও ঘুমিয়ে পড়ে। বনিতা অলস একটি মেয়ে। বনিতা বিলাসপুর গ্রামে একাই থাকতো। বাবা মা অনেক আগেই মারা গেছে। উফ বাবা, স্নান করেও যেন শান্তি নেই, বড্ড ক্লান্তি লাগে। কেন যে এত কাজ করতে হয়। না বাপু, আমি আর এখন বাড়িতে ফিরবই না। আগে বিশ্রাম নেই, তারপর না হয় বাড়িতে ফেরার কথা ভাববো। স্নান করতে গিয়ে তো বড্ড হাঁপিয়ে উঠেছে একেবারে। এরপর বনিতা নদীর পাড়ে একটা বড় গাছের নিচে যায়, আর সে গাছের নিচে বসে বিশ্রাম নিতে থাকে। তখনই বনিতা একটি সুন্দর পাখিকে দেখতে পায়। আহা, পাখিদের জীবন কত সুন্দর! কি সুন্দর একটু খাবার জোগাড় করে খাচ্ছে আর মনের সুখে উড়ে বেড়াচ্ছে। আমি যদি পাখিদের মতো হতাম, তাহলে আমিও মনের সুখে উড়ে বেড়াতাম। আমাকে আর এত কাজ করতেই হতো না। বনিতার কথা শেষ হতে না হতেই পাখিটা এক সুন্দরী পাখির রানীতে পরিণত হয়। আর এই কাণ্ড দেখে বনিতা তো বেশ ঘাবড়ে যায়। ঘাবড়িও না মেয়ে, আমি পাখি রানী। আমি সবসময় পাখিদের রূপে থাকলেও আমার ইচ্ছাধারী শক্তির বলে আমি মানুষে পরিণত হতে পারি। আসলে তোমার পাখি হওয়ার বাসনা শুনে আমি এই রূপ ধারণ করেছি। তুমি কি সত্যি পাখি হতে চাও? পাখিদের মতো জীবনযাপন করতে চাও তুমি? বলো। চাই তো, পাখি হলে মানুষের মতো এত কষ্ট সহ্য করতে হবে না। আমি শুধু ডানা মেলে আকাশে উড়ে বেড়াবো, আর এজন্যই তো আমি পাখি হতে চাই। বেশ, তবে আমি তোমার ইচ্ছা পূরণ করব। তুমি এবার পাখিদের জীবন উপভোগ করবে। এরপর পাখি রানী তার শক্তির বলে বনিতাকে একটা ছোট্ট পাখি বানিয়ে দেয়, আর টুনি পাখি রূপে বনিতা ভীষণ খুশি হয়। তোমাকে অনেক ধন্যবাদ পাখি রানী, আমার এই ইচ্ছে পূরণ করার জন্য। এবার আমাকে আর এত কাজ করতে হবে না। কি মজাটাই না লাগছে আমার। এরপর পাখি রানী পাখিতে পরিণত হয় আর ডানা মেলে উড়ে যায়। আর বনিতা রূপে টুনি পাখিও ডানা মেলে উড়তে শুরু করে। এভাবেই বেশ কদিন কেটে যায়। এতদিন অনেক ঘুরে বেরিয়েছি, নিজের ইচ্ছে মতো যেখানে খুশি সেখানে গিয়েছি, আর চোখের সামনে যে দানা শস্য পেয়েছি তা কুড়িয়ে খেয়েছি। সত্যি বড্ড আনন্দের জীবন পাখিদের। তবে আজ অন্য কিছু করা যাক। এ কথা বলে পাখি উড়াল দেয় আর উড়তে উড়তে অন্য জঙ্গলে চলে যায়। আর সেই জঙ্গলে যেতেই এই জঙ্গলে ছোট পাখি, এরকম পাখি তো এ জঙ্গলে আর একটাও নেই। আমি তো সব পাখি খেয়ে পেট পুজো করেছি, তবে আজ এর পালা। এরপর ঈগল টুনি পাখিকে ধরার জন্য ধাওয়া করে। এটা বুঝতে পেরে টুনিও প্রাণপণে উঠতে চেষ্টা করে। আরে, এই ঈগলটা আমার পিছনে পড়লো কেন? এই ঈগল, আমার কথাটা শোন। আমি কোনো সাধারণ পাখি নই,
আমি একটা মানুষ রে, মানুষ। ধুর বাবা, এটা তো মনে হচ্ছে মূর্খ ঈগল একটা। এই ঈগলকে বলে আমার কোনো লাভ নেই, আমি তো এখন পাখি হয়ে গেছি। এই কথা বলতে বলতে টুনি দ্রুত উঠতে থাকে, আর হঠাৎই টুনি একটা ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। আরে আরে, এই ছোট্ট পাখিটা কোথায় অদৃশ্য হয়ে গেল? আহারে, আমার চোখের সামনে থেকে শিকারটা হারিয়ে গেল। এই ছোট্ট পাখিটা এত চালাক! এরপর ঈগল রেগে সেখান থেকে চলে যায়, আর টুনি ঝোপ থেকে বেরিয়ে একটা গাছের ডালে বসে আর স্বস্তিতে নিঃশ্বাস নিতে লাগে। আহ আহ বাবা, জোর বাঁচা বেঁচে গেলাম। ঈগল বেটা তো আমার কথা বুঝতোই না। খামোকা আজ বুঝে আমার ঈগলের পেটেই যেতে হতো। খামাখা পাখি হতে গেলাম। আমি মানুষ হলে তো ওই ঈগলকে ধাওয়া করতাম। টুনির এসব কথা শেষ হতে না হতেই একটা তীর এসে তার ডানায় লাগে। ও বাবা গো, ডানাটা বুঝি আমার ছিঁড়েই গেল। আহ এই তো পাখিটা পড়ে গেছে। একটা তীরেই যে পাখিটা শিকার হবে তা আমি বুঝতেই পারিনি। এবার পাখিটাকে ধরে ঝোলাতে ঢুকালেই হয়। আর তখনই টুনি আহত অবস্থায় উঠতে থাকে, আর ডানা ঝাপটাতে ঝাপটাতে শিকারির থেকে অনেক দূরে চলে যায়। আমি আর পাচ্ছি না। পাখি হয়ে তো দেখছি বড় বিপদে পড়ে গেলাম। পাখিদের কোনো মূল্য নেই, যখন তখন অন্যদের শিকার হতে হয়, আর প্রাণ বাঁচাতে কত কষ্টটাই না করতে হয়। না, আমি আর এত কঠিন জ্বালাতন জীবন চাই না। পাখির রানী, ও পাখির রানী, কোথায় তুমি? দয়া করে সামনে এসো। টুনির এমন করুণ কান্না শুনে পাখি রানী সেখানে চলে আসে, আর টুনির দানা থেকে তীর বের করে। কি ব্যাপার পাখিরূপী মানুষ, তুমি এভাবে কাঁদছো কেন? এবার পাখিদের জীবন সম্পর্কে তোমার ধারণা হয়েছে, তাই না? আসলে শোনো, কেউই পরিশ্রম ছাড়া চলতে পারে না। সেটা পাখি হোক কিংবা মানুষ কিংবা অন্য কোনো প্রাণী, সবাইকেই পরিশ্রম করতে হয়। বুঝতে পেরেছো? পরিশ্রমই হলো জীবনের মূল। সে আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি, তাই আমি আর এই জীবন চাই না। আমি পুনরায় মানুষ হতে চাই। তুমি আমাকে মানুষ করে দাও পাখি রানী। মাফ করে দাও তুমি আমায়, সেই শক্তি যে আমার নেই। আমি শুধু মানুষকে পাখি করতে পারি, তবে পাখি থেকে মানুষ করার ক্ষমতা আমার নেই। হায় ঈশ্বর, এবার আমি কি করব? এসব তুমি কি বললে পাখি রানী? কেঁদো না তুমি, শান্ত হও, তুমি শান্ত হও। আমি তোমাকে মানুষে পরিণত হওয়ার উপায় বলে দিতে পারি। আর মানুষে পরিণত হতে হলে তোমাকে একটা ডালিম খেতে হবে, আর সেই ডালিমটা সাধারণ কোনো ডালিম নয়, কলা গাছের ডালিম খেতে হবে তোমাকে। আর পাশের জঙ্গলের দক্ষিণ দিকে কলা গাছের ডালিম ধরে, আর তুমি যদি ওই ডালিমটা খেতে পারো তবেই তুমি মানুষে পরিণত হতে পারবে। কিন্তু সাবধান, পাশের জঙ্গলে ঈগলের উৎপাত খুব বেশি। না জানি ওই ডালিম খেতে গিয়ে আবার তুমি ঈগলের পেটে চলে যাও। যা হওয়ার হবে, এমন জীবন আর আমি চাই না পাখি। এরপর টুনি পাশের জঙ্গলের দিকে রওনা দেয়, আর অনেক সাবধানে
সেই জঙ্গলের কলা গাছের কাছে যায় আর সে দেখে সত্যি কলা গাছে ডালিম ধরে আছে। এই তো কলা গাছে ডালিম ধরে আছে, আর দেরি করা যাবে না, দ্রুত ডালিম খেতে হবে, না জানি আবার কখন ঈগলরা হামলা করে। এই কথা বলি টুনি কলা গাছে বসে আর কলা গাছে বসে ডালিম খেতে থাকে। আর হঠাৎই একটা ঈগলকে টুনি দেখতে পায় আর টুনি দ্রুত ডালিম খেতে থাকে। ততক্ষণে ঈগলটা টুনির কাছে চলে আসে। শয়তান ছোট পাখি, সেদিন তুই আমার শিকার হওয়া থেকে বেঁচে গেছিস, কিন্তু আজ আর নয়, আজ আমি তোকে খাবই। আজ আর তোর কোনো চালাকি চলবে না। ঈগল এসব কথা বলে টুনির দিকে এগিয়ে যায়। ততক্ষণে টুনির ডালিম খাওয়া শেষ হয় আর টুনি বনিতা রূপে ফিরে আসে। কি কাণ্ড! এ তো দেখছি একটা পাখি নয়, এ তো দেখছি একটা মানুষ। আলাই বাবা, না হলে ধরতে পেলে আমার বড় বড় কথা ছুটিয়ে দিবে। ওই বেটা ঈগল, এবার পালাচ্ছিস কেন? হ্যাঁ, সাহস থাকলে দাঁড়া, তোকে আমি ভাজি করে খাবো। এতদিন বড্ড কষ্ট হয়েছে আমার, তবে আর না, এবার থেকে আমি অনেক পরিশ্রমী হব আর পরিশ্রম করে সুখেই দিন কাটাবো। এরপর বনিতা নিজের বাড়িতে ফিরে যায় আর অনেক পরিশ্রমী হয়ে ওঠে। কি গাছ ওটা? গাছটাতে কি সুন্দর একটা ফুল ফুটে আছে। এক কাজ করি, ফুলটা ছিঁড়ে মায়ের জন্য নিয়ে যাই, মা অনেক খুশি হবে। শিল্পী, কি করছিস তুই? দেখতে পাচ্ছিস না গাছটাতে কি কাটা? তোর হাত কেটে যাবে। কিছুই হবে না, আমি সাবধানে ফুলটা ছিঁড়বো। এই ছিঁড়লাম, দেখেছিস আমার হাতে কোনো কাটাই বাঁধেনি। অদ্ভুত, এর আগে যখন আমি ফুলটা ছিঁড়তে গিয়েছিলাম গাছের কাঁটাগুলো কেন যেন বড় বড় হয়ে গিয়েছিল। এবার তোর কিছুই হলো না। আচ্ছা, আমি ফুলটা নিয়ে বাড়িতে গেলাম। তোর হাতে ওটা কি ফুল? দেখতে তো অনেক সুন্দর। আমি আগে কখনো অমন ফুল দেখিনি। নাম তো জানি না, ফুলটা দেখে ভালো লাগলো, তাই তোমার জন্য তুলে নিয়ে এলাম। মা, ফুলটা আমাকে দে, ভিজিয়ে রাখি, তাহলে অনেকক্ষণ টাটকা থাকবে। আমিও ঘুমিয়ে পড়েছিলাম, আমার মেয়ে কোথায় গেল? তুমি কি তোমার ডালে ধরা ফুলটার কথা বলছো? কিছুক্ষণ আগে একটা মেয়ে ফুলটা ছিঁড়ে নিয়ে গেছে। বলছো কি? মেয়েটা কোন দিকে গেছে বলতে পারবে? আমি জানি তোমার মেয়ে কোথায়। সত্যি? তাহলে তুমি আমার একটা উপকার করবে, আমার বীজ নিয়ে ওই মেয়েটার বাড়ির উঠোনে ফেলে দিয়ে আসবে। আমি তোমার কেন উপকার করব? না, তুমি ফল দাও, আর তোমার গায়ে তো কাটা আর কাটা, আর ওখানে তো কেউ বসতেও পারে না। আমার গায়ে কাটা থাকে সব সময় আমার মেয়েটাকে রক্ষা করার জন্য, যেন ওর কেউ ক্ষতি না করতে পারে, কিন্তু তবু আজ আমার মেয়ে আমার থেকে আলাদা হয়ে গেছে। পাখি, তুমি ওর মেয়েটাকে আনার ব্যবস্থা করে দাও, এরপর থেকে কাটা গাছ ওর ডালে তোমাকে বসতে দেবে। গাছ যা বলছে আমি তাই করব, তুমি এবারের মতো আমার উপকার করো। ঠিক আছে, নাও তোমার বীজ, আমি ওই বীজটা নিয়ে গিয়ে ওই মেয়েটার বাড়ির উঠোনে ফেলে দিয়ে আসি। ফেলে দিয়ে এসেছো বীজটা? হ্যাঁ, আমার কাজ হয়ে গেছে। এখন কাটা গাছ কি করবে? আমি আমার বীজের সাহায্যে ওই মেয়েটার কাছে যাব এখন। এটা আবার কোন গাছ? আমাদের বাড়ির সামনে এলো কি করে? শিল্পী, দেখে যা, মুহূর্তের মধ্যে এত বড় গাছটা এখানে কি করে এলো? এই গাছটা তো দেখতে সেই কাটা গাছের মতোই, যার ফুল আমি নিয়ে এসেছি। এমন গাছ এখানে ছিল, আগে তো কখনো দেখিনি। এই তো আমার মেয়েটাকে ওই ফুলদানিতে দেখা যাচ্ছে। ভাগ্যিস ওকে ওরা পানিতে ভিজিয়ে রেখেছে, নয়তো ও বেশিক্ষণ বাঁচতই না। থাক মা, বাদ দাও, এই গাছটা বাবাকে বলে পরে কাটিয়ে নিলেই হবে। হ্যাঁ, চল ঘরে যাই। ওরা দুজন সরেছে আমার সামন থেকে, এখন আমার লতা পাতা দিয়ে আমার মেয়েকে আমার কাছে ফেরত আনবো আমি। এ কি, এই কাঁটাযুক্ত লতা আমার ঘরে কি করছে? আমার ফুলটা নিয়ে কোথায় যাচ্ছে?
মেয়ে আমার, তুই ঠিক আছিস তো? এবারে মেয়েটা আমাকে দেখে ফেলেছে, আমি আবার আমার আগের জায়গায় ফেরত যাই। গাছটা নিমিষে আমার চোখের সামনে দিয়ে ফুলটাকে নিয়ে হাওয়া হয়ে গেল। কিন্তু গাছটা কোথায় গেল? ওর আগের জায়গাতে, ওখানে গিয়ে একবার দেখি তো। কাটা গাছ, তুমি তোমার মেয়েকে নিয়ে ফেরত এসেছো? ও কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ওকে আবারও আমার ডালে লাগালে ওই আবারও আগের মতোই কথা বলবে। মা, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি তোমাকে দেখতে পাচ্ছিলাম না কেন? আমি তো এখানেই ছিলাম, কিন্তু একটা মেয়ে তোকে ওর সঙ্গে নিয়ে গিয়েছিল, তাই তুই কথা বলতে পারছিলি না, আমাকে দেখতে পাচ্ছিলি না। আমার খুব ভয় করছিল মা। এখন তোর কোনো ভয় নেই, আমি তোর সাথেই আছি। তোমার ডালে একটা ফুল কেন? আর ওই তোমার মেয়ে হয় কি করে? যা ভেবেছিলাম তাই, গাছটা এখানেই ফেরত এসেছে আর ফুলটা ওর ডালেই ধরে আছে। ওই মেয়েটা আবারও এদিকে আছে, তোমরা সবাই চুপ থাকো। আমি তো একটু আগেও শুনলাম ওরা সবাই কথা বলছিল, আমাকে দেখে কি ওরা চুপ হয়ে গেল? এই মেয়ে, তুমি এখানে কি করছো? এই কাটা গাছটা অনেক ভয়ঙ্কর, তার উপর তুমি আবার ওর ফুল ছিঁড়েছিলে। বাঁচতে চাইলে এখান থেকে চলে যাও, না হলে গাছটা তোমার পুরো শরীরে কাটা লাগিয়ে দেবে। না, আমি কোথাও যাব না। আমি জানতে চাই গাছটার কাছে ওই ফুলটা এত গুরুত্বপূর্ণ কেন, যার জন্য আমার বাড়ি পর্যন্ত চলে গিয়েছিল। তোমাকে কেউ কিছু বলবে না, সরো সরো এখান থেকে। ঠিক আছে, আমি তাহলে গ্রামে সবাইকে বলবো এই গাছটা একটা অভিশপ্ত গাছ, আমাদের সবার ক্ষতি করবে। তখন দেখবে গ্রামে সবাই মিলে গাছটাকে কেটে ফেলেছে, তখন আর এই ফুলটাও থাকবে না। এমন করো না, তুমি কি জানতে চাও বলো আমাকে, আমি তোমাকে সব বলছি। এই তো, এখন আমার কথা তোমাদের কানে ঢুকেছে। সবার আগে আমি জানতে চাই তুমি এই ফুলটাকে নিজের মেয়ে বলছো কেন? তোমার মতো আমি আগে একজন সাধারণ মানুষ ছিলাম, আর এই যে ফুলটাকে দেখছো, ও ছিল আমার মেয়ে। মানুষ থেকে গাছ হলে কি করে তোমরা? আগে আমাদের একটা সুখী পরিবার ছিল, কিন্তু একদিন আমাদের বাড়িতে এলো একজন অচেনা অতিথি। বাড়িতে কি কেউ আছেন? হ্যাঁ বলুন, কাকে খুঁজছে? আমি অনেক দূর থেকে এখানে এসেছি, অনেক পানি পিপাসা পেয়েছে আমার, একটু পানি দেওয়া যাবে কি? হ্যাঁ অপেক্ষা করুন, আমি এখনই আনছি। এই নিন, মা আপনার জন্য পানি পাঠিয়েছে। এই বয়স্ক লোকটাকে? জানি না, উনি একটু পানি খেতে চাইলো, তাই আমি পানি খেতে দিলাম। ঠিক আছে, ধরো এই বাজারগুলো ভেতরে নিয়ে যাও। দাঁড়া, তোর সাথে আমার জরুরি কথা আছে। কি ব্যাপার, আপনি হঠাৎ করে আমার হাত চেপে ধরলেন কেন? আর আমার সাথে আপনার কি জরুরি কথা? তোর মা কি কয়েকদিন আগে মারা গিয়েছে? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলে? হ্যাঁ, আমি সব জানি, আর তোর মাকে কে মেরেছে সেটাও আমি জানি। মানে কি বলছেন এসব? আমার মাকে আবার কে মারতে যাবে? তোর খুব কাছের লোকেরাই তোর মাকে মেরেছে। প্রমাণ চাইলে আজ রাতে তোর মেয়ে আর বইয়ের চোখের আড়াল হয়ে আমার কাছে তুই আসবি। ওই বড় গাছটার পেছনে আমি তোর জন্য অপেক্ষা করব। ঠিক আছে। রাত হলে লিলির বাবা সবার চোখের আড়াল হয়ে লোকটার সঙ্গে দেখা করতে যায়, আর ওই লোকটা জাদু করে গাছে একটা দৃশ্য দেখাতে থাকে। বৌমা, ভাত রাধা এখনো শেষ হয়নি, আমাকে খেতে দাও। হ্যাঁ দিচ্ছি মা। বুড়ি তো কিছু করবে না, সারাদিন আমাকে দিয়েই কাজ করাবে। আজ বুড়িকে আমি প্রাণেই মেরে ফেলবো। মেঘা এভাবে কথা বলছে কেন? আর মার ভাতে ওটা কি মেশাচ্ছে? একটু অপেক্ষা কর, সব টের পাবি। বৌমা, ভাত খাওয়ার পর আমার গলাটা খুব ব্যথা করছে, আমাকে একটু পানি দাও বৌমা। আমি তোকে দেব না পানি, সারাদিন তুই যেমন আমাকে জ্বালাস, এখন তুই জ্বলেই মর। আমাকে বাঁচা বৌমা। না, মেঘা এসব করতে পারে না, আমি এসব বিশ্বাস করি না। ওই বিষের বোতলটা মেয়েটা এখনো লুকিয়ে রেখেছে, ওটা যদি তুই পাস তাহলে আমার কথা সত্য প্রমাণিত হবে। ঠিক আছে, সকাল হয়ে গেছে, আমি এখনই বাড়ি গিয়ে দেখব আপনার কথা ঠিক কিনা। আপনিও আমার সাথে চলুন। সকাল সকাল কোথায় চলে গিয়েছিলে? আর এই লোকটা এখন আমাদের বাড়ির সামনে কি করছে? কি হলো, রান্নাঘরে কেন যাচ্ছো? এই তো বিষের বোতলটা, তার মানে লোকটা যা বলেছিল সবটাই সত্যি। তুমি আমার মাকে মেরেছো। তুমি এইসব কি বলছো? পাগল হয়ে গিয়েছো? অচেনা একটা লোকের কথা তুমি এভাবে বিশ্বাস করছো?
বিশ্বাস করতাম না যদি নিজের চোখে না দেখতাম আর হাতে নাতে প্রমাণ না পেতাম। তুমি এখনই বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। শোন, তুই নিজে ওকে শাস্তি দিতে না পারলে তুই আমাকে বল, আমি ওর শাস্তির ব্যবস্থা করব। ঠিক আছে, আপনি যা করতে চান করুন, আমি আপনাকে বাধা দেব না। এই না হলো আসল পুরুষের মতো কথা, ওকে ওই গাছের সঙ্গে বেঁধে ফেল। বাবা, তুমি মায়ের সঙ্গে এমনটা করছো কেন? বুঝবি না লিলি, তুই অন্যদিকে তাকা। এবার তোরা ওর সামনে থেকে সরে দাঁড়া, আমি ওর কাছে গিয়ে জাদু মন্ত্র পড়ছি। আপনি কে? আমাদের সঙ্গে এমনটা কেন করছেন? এত তাড়াতাড়ি আমার কথা ভুলে গেলি? আমার চেহারা দেখ ভালো করে। কাদের চাচা আপনি? হ্যাঁ, এতক্ষণে মনে পড়লো তোর? আমি হিংসায় মানুষের ফসল নষ্ট করে দিতাম, আর তুই আমাকে একদিন হাতে নাতে ধরিস। তখন গ্রামের লোকজন মিলে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। আপনি এতদিনে সেটার প্রতিশোধ নিতে এসেছেন? হ্যাঁ, ওই ঘটনার পর তোরা গ্রাম ছেড়ে চলে গিয়েছিলি বলে আমি তোর খোঁজ পাইনি। আজ আমি প্রতিশোধ নেব। এ কি, মার শরীর এমন গাছের মতো হয়ে যাচ্ছে কেন? লিলি, যাস না ওখানে। লিলি তার বাবার হাত ছাড়িয়ে তার মাকে জড়িয়ে ধরার পর সে ওই কাটা গাছের ফুল হয়ে গেল। এই কি হলো? আমার মেয়েকে আপনি আগের মতো করে দিন। এখন দেরি হয়ে গেছে, তুই কাঁদিস না। বিধাতা যা করে ভালোর জন্যই করে। তোর মেয়েও হয়তো এতদিন ওর সঙ্গে থেকে ওর মতোই হয়ে গেছে। আমি এই গাছটাকে দূরে কোথাও রেখে আসবো, তাহলেই তোর ওদের কথা মনে পড়বে না। সেদিন থেকে আমি আমার মেয়েকে নিয়ে এই রূপে এখানে আটকে আছি। আপনি এখানে অপেক্ষা করুন, আমি এখনই আমাদের গ্রামের বড় সাধু বাবাকে ডেকে নিয়ে আসছি। সব শুনলাম, ওই লোকটা ওদের উপর কালো জাদু করেছে। শিল্পী, তুমি আমাকে ওই গাছের একটা বড় কাঁটা এনে দাও। এই নিন। সাধু বাবা চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগলো, আর সেই কাঁটাটা বাতাসে ভেসে সেই লোকটার পেটে গিয়ে ঢুকলো। এ কি, যে মেয়েটাকে আমি কাটা গাছ বানিয়ে দিয়েছিলাম ওই গাছেরই তো কাটা এটা। আমাকে কেউ বাঁচাও আমাকে কেউ। আমি আবার আগের মতো হয়ে গেছি। মা, আমিও। তোমাকে অনেক ধন্যবাদ শিল্পী, তুমি না থাকলে হয়তো আমাদেরকে আজীবন এভাবে বন্দী হয়ে থাকতে হতো। তোমাদের দুজনকে হারিয়ে তোমার স্বামী পাগলের মতো হয়ে গেছে। ওই লোকটা মারা যাওয়ার পর উল্টাপাল্টা জাদু ভুলে গিয়ে আবারও আগের মতো হয়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা। লিলি, বাড়ি চল, তোর বাবা আমাদের জন্য অপেক্ষা করছে। সুমি কলসি নিয়ে নদীর পাড়ে গেল পানি আনতে, আর গিয়ে দেখলো নদীর পাড়ে লম্বা একটা লাইন। একে একে এখানে কি হয়েছে? সবাই এভাবে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছো কেন? কেন আবার? পানি নেওয়ার জন্যই দাঁড়িয়ে আছি। চৌধুরী সাহেব বলেছে নদীতে এখন পানি কম, বুঝেছিস? তাই মানুষ যেন বুঝে সুঝে পানি খরচ করে, সেজন্যই তিনি প্রতি কলস পানির জন্য আমাদের কাছ থেকে কিছু টাকা নেবেন। এটা আবার কেমন কারণ? মানুষের কাছ থেকে টাকা মেরে খাওয়ার নতুন একটা ফোন দিয়ে এসেছে নাকি? এই সবাই তাড়াতাড়ি করো, আর যারা টাকা ছাড়া লাইনে দাঁড়িয়েছো তারা দ্রুত সরে পড়ো। আমার কাছে তো মাত্র 2 পয়সাই আছে, এই টাকা দিয়ে কতটুকু পাওয়া যাবে? কি, মাত্র 2 পয়সা? এই, ওকে আধা কলসি পানি ভরে দে। কি, মাত্র আধা কলসি পানি? এতটুকু একটু পানি দিয়ে আমাদের সারাদিন কি করে চলবে? তা আবার আমি কি করে জানি? তোমার আরো বেশি করে পানি লাগলে বেশি করে টাকা আনো। লাইনে দাঁড়িয়ে থেকে বাকি সবার মূল্যবান সময় নষ্ট করো না। যাও তো, যাও এখান থেকে। একে একে কি হয়েছে তোমার? তুমি এখানে কি করছো? আমার যে খুব পানির পিপাসা পেয়েছে, পানির অভাবে যে আমি আর নড়তেই পারছি না। তোমার আগে এই রাস্তা দিয়ে কত মানুষ গেল, আমি ওদের কাছে কত পানি চাইলাম, কিন্তু কেউই আমাকে পানি দিল না। কে আর করবে বলো? নদীর পানিটুকু যে আমাদেরকে টাকা দিয়ে কিনে খেতে হচ্ছে, তার জন্য তো বাড়তি পানি কেউ খরচ করতে চাইছে না। আমার নিজের পানিও অনেক কম, এইটুকু পানি দিয়ে আমি সারাদিন কি করে চলবো? তাহলে কি তুমিও আমাকে পানি দেবে না? কি আর করার, পানির অভাবে যে এবার আমাকে মরতে হবে। তুমি থাকো, আমি এক্ষুনি আসছি। কি হলো? এই মেয়েটা আবার গাছের পাতা কেন ছিঁড়ছে? ওই পাতা দিয়ে এই মেয়েটা আবার কি করবে? এই নাও, এই পাতাটায় করে তোমাকে একটু পানি দিলাম, এই পানি খেয়ে তুমি নিজের জীবন বাঁচাও। আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি তাহলে এবার আসি। দাঁড়াও, তুমি আগে যেও না। আবার কি হলো? তুমি তোমার কলসিটা একটু নামাও, আমার একটা কাজ বাকি আছে। আচ্ছা, এই নাও।
কে কে তুমি ঠোকর দিয়ে আমার কলসিটার মাথা এরকম ভেঙে দিলে কেন? এখন থেকে তুমি এই কলসিতে যে জলই রাখবে সেটাই সোনার জল হয়ে যাবে, আর সোনার পানিটুকু তুমি যদি অন্য কোনো পানির সঙ্গে মেশাও সেই পানিটুকুও সোনার পানি হয়ে যাবে। কে তুমি আবার এসব কি বলছো? এখন হয়তো তুমি আমার কথা বিশ্বাস করছো না, কিন্তু দেখো পরে ঠিকই তুমি আমার সব কথা বিশ্বাস করবে। আমি তাহলে এবার চললাম। এই কাকটা তো বড়ই অদ্ভুত। যাই, বাড়িতে যে সবাই আমার জন্য অপেক্ষা করছে। আপু, তুই পানি এনেছিস? অনেকক্ষণ থেকেই তো তোর জন্য অপেক্ষা করছি। বলছি, তুই আজকে ফিরতে এত দেরি করলে কেন রে? চৌধুরী সাহেব যে এখন পানি নেওয়ার জন্য টাকা নিচ্ছে। আমার কাছে যে 2টো টাকা ছিল, সে 2টো টাকা দিয়ে আমি আধ কলসি পানি নিয়ে এসেছি। এই আপু, তুই ওদেরকে আবার টাকা কেন দিতে গেলি রে? এত বড় একটা নদী, যেখান থেকে মন চায় সেখান থেকে একটু পানি আনলেই তো হতো। নদীর আশপাশ দিয়ে নাকি চৌধুরী সাহেবের লোকেরা পাহারা দিচ্ছে, তাও আবার দিন রাত। কাউকে তারা একটা ফোঁটা জলও নিতে দেবে না রে। যাই হোক, সকালে খাওয়ার পর তো তোরা কেউ পানি খাসনি। যা, তোরা গ্লাস নিয়ে আয়। এই নাও গ্লাস, দাও আমাকে পানি দাও। আচ্ছা ঠিক আছে, এই নে। মিলি, আপু, দাঁড়াও তোমরা, দেখো পানিটার রং কেমন যেন। কি তাই তো, কিন্তু পানি নেওয়ার সময় তো ঠিক রঙই দেখলাম, তাহলে এখন আবার এই রং কি করে হলো? আমার কাছে তো এই পানিগুলো দেখতে সোনার মনে হচ্ছে। আর দেখ, রোদে ধরার পর পানিগুলো কেমন চকচক করছে। আরে আরে তাই তো, তার মানে কি ওই কাকটা সত্যি কথাই বলেছিল? কোন কাক আপু? রবিন, ঘরে কোথাও সামান্য পানি পেলে নিয়ে আয়, আমাকে একটা পরীক্ষা করতে হবে। আপু, তুই কি এই পানিটা নদী থেকে এনেছিস? হ্যাঁ, তা তো আমি এনেছিলাম, কিন্তু এই কাকটা হয়তো কোনো জাদু করেছে, আর তাই তো এই পানিগুলো এমন সোনার হয়ে গেছে। এই নে আপু, পানি। তার মানে ওই কাকটা ঠিকই বলেছিল, এটা আসলেই সোনার জল। কিন্তু আপু, এগুলো কি সত্যিকারের সোনা? বজলু চাচা তো সোনা নিয়েই কাজ করে, দাঁড়া তার কাছে গিয়ে বরং জিজ্ঞেস করে দেখি। হ্যাঁ, এই পানিতে সোনা আছে, কিন্তু খুবই অল্প। চাচা, এই পানি কি খাওয়া যাবে? আমরা যে অনেকক্ষণ থেকে না খেয়ে আছি। তা তো খাওয়া যাবে, কিন্তু এত মূল্যবান পানি তোমরা খেয়ে কি করবে? আমাকে পানিটুকু দিয়ে দাও, আমি তোমাদেরকে ভালো দাম দিচ্ছি। আপনি সত্যি বলছেন চাচা? আচ্ছা ঠিক আছে, দিন তাহলে। আপু, তুমি এই টাকাগুলো দিয়ে এখন কি করবে? সবার আগে আমি নদী থেকে বেশি করে পানি কিনে আনবো। বাড়িতে যতগুলো কলস আর পাতিল আছে সব নিয়ে তোরা আমার সাথে চল। আচ্ছা ঠিক আছে আপু, ঠিক আছে। এতগুলো করে কলসি হাতে করে যে নিয়ে এসেছো, বলছি এতগুলোতে পানি ভরার মতো টাকা তোমাদের কাছে আছে নাকি? হ্যাঁ বলি, এই নদীটা কি তোমার বাপের? এই নদীটা তো তোমাদেরও বাপের নয়। আর এই নাও টাকা, এই টাকাগুলো দিয়ে কি আমাদের হাঁড়ি কলসি ভরবে না? কিন্তু তোমরা এতগুলো টাকা কোথায় পেলে? তা জেনে তোমাদের কোনো কাজ নেই, টাকা তো পেয়ে গেছো, এবার দাও, আমাকে পানি দাও। এই নাও তোমাদের পানি। এত পানি দিয়ে তুই কি করবি আপু? অর্ধেক পানি দিয়ে আমি সোনা বানাবো, আর অর্ধেক পানি নিজেদের ব্যবহারের জন্য রেখে দেবো। নে তোরা এবারে পানি খা। তুমি কি এই বড় পাত্রটিতে তোমার সোনার জল সংগ্রহ করবে আপু? হ্যাঁ, একদিন এই পুরো পাত্রটা সোনার জল দিয়ে একদম ভরে যাবে। কিন্তু এগুলো বিক্রি করলে তো অনেক টাকা হবে। আমরা এতগুলো টাকা দিয়ে কি করবো রে? সময় হলেই তোরা দেখবি। কিরে, ইদানিং তো পানি বিক্রি করে তোরা বেশ ভালোই টাকা রোজগার করেছিস। গ্রামের মানুষরা আবার এত টাকা কোথায় পেলো? এই গ্রামে তো এমন একজন আছে, গ্রামের অন্যরা যতগুলো পানি কেনে সে একাই তার সমতুল্য পানি কিনে নিয়ে যায়। বলিস কি রে, এতগুলো টাকা দিয়ে নিজের একার জন্য কিনা পানি কেনে? আমার গ্রামে আবার এত বড় লোক কেউ আছে? সেটা তো আমি আগে জানতাম না। এত পানি দিয়ে সে কি করে, তার পরিচয়টা একবার বলতো। ওই তো নদীর কাছে যে বাড়িটা আছে না, ওখানেই তো সুমি নামের একটা মেয়ে থাকে, ওই নিয়ে যায়। বলিস কি, কাল আমি নিজ চোখে গিয়ে তা দেখে আসবো ওই মেয়ে এত টাকা দিয়ে পানিগুলো কিনে কি করে। একে আপু, আজকে তুই পানি আনতে যাবি না? কলসি আর হাঁড়ি পাতিলগুলো কি বের করবো? না, আজকে পানি কিনতে যাব না, আজকে আমরা পুরো নদীটাই কিনে আনবো। একে আপু, তুই এসব কি বলছিস? হ্যাঁ রে, একদম ঠিক কথা বলছি, তোরাও চল আমার সাথে। ওই তো সাহেব, সুমি চলে এসেছে, কিন্তু আজ তো দেখছি ওর হাত একেবারে খালি। কি ব্যাপার, তোমরা আজকে আমাদের লোকদের কাছ থেকে পানি কিনবে না? না, আমি তো আপনাকে খুঁজছিলাম, আজ আমি আপনার থেকে পুরো নদীটাই কিনে নেব। আপনি আমাকে বলুন, এই নদীর দাম কত? তুমি কি আমার সঙ্গে মজা করছো? সামান্য এক কলসি পানির দাম যদি 5 পয়সা হয়, তাহলে এত বড় একটা নদীর দাম কত হতে পারে তুমি নিজেই বরং কল্পনা করো।
আমি কোনো কল্পনা করতে চাই না। আপনি নিজেই বলুন এই নদীটার দাম কত হবে। যাও, তোমার জন্য আমি কমিয়েই বললাম। এই নদীটার দাম 2000 টাকা। বলো, পারবে দিতে 2000 টাকা? এই নিন আপনার টাকা। আজ থেকে এই নদী আমার। এই কি, এত টাকা তুমি কোথায় পেলে? সেটা জেনে আপনার কোনো কাজ নেই। গ্রামবাসীরা আপনাদের সবাইকে সাক্ষী রেখে চৌধুরী সাহেবের কাছ থেকে আমি এই নদীটা কিনে নিলাম। আজ থেকে আপনারা আবারও আগের মতো নদীর পানি ব্যবহার করতে পারবেন। বিধাতা তোর মঙ্গল করুক রে সুমি। তোমরা সবাই শুনলে তো সুমির কথা। আজ থেকে আমাদেরকে আর লাইন ধরে পানির জন্য অপেক্ষা করতে হবে না। আমাদেরকে আর কষ্ট করে খাবার টাকা দিয়ে পানি কিনতে হবে না। চৌধুরী বাদে বাকি সবার জন্য উন্মুক্ত এই নদী। মানে, এ আবার কেমন কথা? এখন যদি আপনি এই নদীর পানি ব্যবহার করতে চান তাহলে আপনাকে আবারও টাকা দিয়ে এই নদীটা কিনে নিতে হবে। এই নাও তোমার টাকা, আর আমার নদী আমাকে ফেরত দাও। আমি এই কটা টাকায় নদী বিক্রি করব না। তাহলে বলো, কত টাকা দিয়ে বিক্রি করবে? পুরো 10,000 টাকা। তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? এতগুলো টাকা কোনোদিনও তুমি চোখে দেখেছো? কিন্তু আমি এর কমে আমার নদী বিক্রি করব না। এই, তোরা নৌকাটা ঠিকঠাক করে রাখ। আমার হাতে এখন বেশ কিছু টাকা আছে। আমরা বরং অন্য গ্রামে গিয়ে থাকবো। দাঁড়ান, আমার নদীতে নৌকা চালানোর অনুমতি কি আমি আপনাদেরকে দিয়েছি? মানে তুমি আবার কি বলতে চাও কি? এইটুকু একটা মেয়ে কিছু টাকা হাতে পেয়ে বড্ড বার বেড়েছে তোমার। দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। খবরদার, তোমরা কি ওর গায়ে হাত দিবে না। এতদিন আমরা তোমাদের অনেক অত্যাচার সহ্য করেছি, তবে এবার আর নয়। ভালোই নিজের জান নিয়ে বাড়ি ফিরতে চাইলে আমাদের নদী থেকে দূরে ছাড়ো, নয়তো পুরো গ্রামবাসী মিলে তোমাদের এমন অবস্থা করবে যে। ঠিক আছে, এই তোরা এদিকে চলে আয়, দেখি অন্য কোনো উপায় বের করা যায় কিনা। চৌধুরী সাহেবের বাড়িতে থাকা পানি ধীরে ধীরে ফুরিয়ে গেল। তিনি বাধ্য হয়ে গ্রামের বাকিদের কাছে পানি চাইলেন, কিন্তু কেউ তাকে সাহায্য করতে চাইছিল না। তুমি মাফ করে দাও। সেই কবে থেকে তৃপ্তি করে পানি খাই না। আমাকে দয়া করে একটু নদীর কাছে যেতে দাও। না না, তোমাকে কোনো পানি দেওয়া হবে না। হ্যাঁ, তুমি পানি দেখে মরলেও আমাদের কোনো কিছু যায় আসে না। এভাবে তোরা বলিস না চৌধুরী সাহেব। আপনি কি আপনার ভুল বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি আর কোনোদিনও এই গ্রামের লোকেদের ওপর অত্যাচার করব না। তুমি আমাকে পানি না দিলেও অন্তত আমার পরিবারের জন্য কিছু পানি দাও। আমার কারণে যে ওরাও অনেক কষ্ট পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। মিনি, চৌধুরী সাহেবের জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। তোমাকে অনেক ধন্যবাদ। আজ থেকে আপনারাও আমার নদী ব্যবহার করতে পারবেন। এই নদী সবার জন্য উন্মুক্ত। ধন্যবাদ, আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ গো। একে সুমি, তুমি আবার কেমন আছো? আরে তুমি, সেদিন তোমার দেওয়া সোনার জলের কারণে আজ সবাই এত শান্তিতে আছে। যা হয়েছে সবই তোমার উদারতা আর সুন্দর মনের জন্য হয়েছে। আমি তো তোমার মতো একজনকে খুঁজছিলাম যে কিনা গ্রামের মানুষদেরকে সাহায্য করবে। তোমাদেরকে আমার সাহায্য করা শেষ। এবারে যে আমি আমার সোনার জল ফেরত নিতে এসেছি। এই নাও, এই কলসিতে থাকা অবশিষ্ট জলটুকুই সোনার জল। কাকটা সেই সোনার জলটুকু পান করে সেই গ্রাম থেকে অনেক দূরে চলে গেল।